দিতে হয়, কারণ গভর্নমেন্টও চালাতে হয়, পার্টিও চালাতে হয়, মানুষের কাজকর্মগুলো দেখতে হয়। আজকের সভাপতি অরূপ দাস আমার অতি পরিচিত পুরনো সহকর্মী, তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার সভাপতি এবং আমার মন্ত্রিসভার সাথী স্বপন দেবনাথ, শ্রদ্ধেয় আমাদের এমএলএ রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আমাদের এমএলএ সুভাষ ভাতারের, অলোক মাঝি, এমএলএ নিশীথ মালিক এবং মন্তেশ্বরী সৈকত পাজা, মমতার সংঘমিত্রা আমাদের প্রার্থী, শ্যামল দত্ত কাকুলি, কৃষ্ণা সরকার, সাদ্দাম হোসেন, নারায়ণ হাজরা আমার খুব পুরনো ছেলে, বাকবুদ ইসলাম, মোহাম্মদ ইসমাইল ফকর, গার্গী, দেবু ব্যানার্জি, নুরুল হাসান, কাকুলি, মোহাম্মদ আজিজুল মন্ডল, আজিজুল হক, জহর বাগদি, মানস ভট্টাচার্য, সুজয় মালিক সহ সকলে। এই জায়গাটা বিশেষ করে বর্ধমান, মন্তেশ্বর, ভাতারের অনেকটা নিয়েই এই জায়গাটা। এবং আজকে আপনারা অনেকক্ষণ ধরে এই মাঠে আমার মা বোনেরা পুরো মাঠটা আলোকিত করে বসে আছেন। আমি এবারে নির্বাচনের একটা বিশেষত্ব দেখতে পাচ্ছি, যেটা আমার খুব ভালো লাগছে, যে আমার মা বোনেরা একেবারে আমার মিটিং আলোকিত করে বসে আছেন। ঘরকন্যার কাজকর্ম ছেড়ে দিয়েও, বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি সেরে অথবা রান্না ভালো করে না করেও এই যে আপনাদের এত উৎসাহ, এই উৎসাহই কিন্তু আমাকে আরো বেশি করে কাজ করতে আমাকে উৎসাহ যোগায়। বর্ধমান জেলাটা তো আমার একদিকে বুদ্ধিজীবী, শিক্ষিত, সাহিত্য, সংস্কৃতি, অন্যদিকে আমার চাষি ভাইয়েরা, সম্পদ, কৃষিজ সম্পদ, আমার তপশিলি ভাই বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার প্রান্তিক চাষি, ক্ষেত মজদুর, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, সকলকে নিয়ে এই জেলার একটা ঐতিহ্য আছে। আর যদি আমায় জিজ্ঞেস করেন বর্ধমানের আমার কি ফেভারিট, তাহলে বলবো মিহিদানা, সীতাভোগ আর ল্যাংচা। তার কারণ আমরা যখনই কেউ না কেউ আসে এখানে, এবং যার জন্য মিষ্টি হাবও তৈরি হচ্ছে, ল্যাংচা হাব, মিষ্টি হাব। আমরা ছোট্টবেলায় যখন মামার বাড়ি যেতাম, রামপুরহাটে, বীরভূমে আমার মামার বাড়ি একদম পাশে, তো আমরা যখন যেতাম, বর্ধমান ট্রেন থামলেই আগে বর্ধমানের স্টেশন থেকে আমাদের কাজ ছিল মিহিদানা, সীতাভোগ কিনে নিয়ে যাও, কারণ ওটা না কিনে নিয়ে গেলে মা জিজ্ঞেস করতো কিনে আনিসনি। এবং এখনো আমি দেখি, আমার যখন প্রতি 21শে জুলাইয়ের প্রোগ্রাম হয়, তখন ওই সাই পরিবারের মায়েরা আমার জন্য সীতাভোগ, মিহিদানা নিয়ে যায়। আমি বলি আজকের এই দুঃখের দিনে কেন নিয়ে এসছেন, কিন্তু ওনারা বলে না আনলে হয় না। আর আমি তো নিজের ল্যাংচা মহলটা হলে মাঝে মাঝে বসি, কারণ আমার খুব ভালো লাগে গ্রামের জিনিসগুলো দেখতে। আর জানেন তো আমি রোজ মুড়ি খাই, কিন্তু বর্ধমান, বীরভূম থেকে ভেজে আমায় দিতে হয়। ওই বাইরের মুড়ি আমি খাই না। মায়েরা যে মুড়িটা বাড়িতে ভাজে, সেই ভেজে কুসুম বীজ চেনেন না আপনারা? কুসুম বীজ দিয়ে ভেজে ছোট ছোট ছোলা হয়, সেই ছোট ছোট ছোলা দিয়ে ভেজে আমায় দেয়, তবে কিন্তু সেই মুড়িটা রোজ আমি খাই, এটা আমার খাদ্য। সুতরাং বর্ধমান জেলাটাকে আমি খুব ভালোবাসি। আমি জানি গত কদিন ধরে ঝড় জল এবং বন্যায়, বন্যা নয় ঠিক, প্রাকৃতিক দুর্যোগে অনেক জমি নষ্ট হয়ে গেছে, ধান, অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে, অনেক ঘর বাড়ি ভেঙে গেছে। আমি আপনাদের একটা আশ্বস্ত করি, এখন শুধু নয়, সারা জীবনই করি, আগের বারেও আমরা প্রায় 300 কোটি টাকা খরচা করেছিলাম এই জমিগুলো যাদের জলে ডুবে গিয়েছিল, ঘর বাড়ি ভেঙে যাওয়া বা বন্যা হলে সেটা দেখে নেওয়া। এটা আমরা কিন্তু অলওয়েজ করি, আজকে নয়। আর এটা ডিজাস্টারের মধ্যে পড়ে।
তাই কালকে বা গত 2-3 দিন ধরেও যা হয়েছে, চিন্তা করবেন না। আমাদের সরকার প্রশাসনের মতো চাষের জমিগুলো সার্ভে করবে, ঘর বাড়িগুলো সার্ভে করবে এবং করে ঠিক মতো প্রতিবার যেমন সাহায্য করা হয় সেইভাবে আপনাদের এবারও সাহায্য করা হবে। ইলেকশন বলে আপনাদের এই কাজে কোনো ডিলেমি হবে না, চিন্তা করবেন না, এটা কন্টিনিউয়াস প্রসেস। বর্ধমানের চাষি ভাইরা আমাদের ধান খাইয়ে রেখে দেন, আপনারা উৎপাদন ফলান, আমরা খাই। বর্ধমান, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, এক একটা জেলায় এক এক রকম ফসল হয়। আমি বর্ধমানে মাটি তীর্থ করেছিলাম। সারা পৃথিবীতে যখন মাটির কথা কেউ ভাবেনি, ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার করবার আগে আমি কিন্তু মাটির কথা ভেবে মাটি তীর্থ তৈরি করেছিলাম বর্ধমানে। আমরা করেছিলাম 2013-এ, ওরা ডিক্লেয়ার করেছিল 2014-এ। অর্থাৎ এখন তো মাটি টেস্ট করে সেই কার্ডও দেওয়া হয়, সয়েল টেস্টিং কার্ড, তাই তো চাষি ভাইদের কাছে দেওয়া হয়। প্রয়োজনীয় বলা হয় পরামর্শ, কোন জমিতে কোনটা চাষ হলে ভালো হবে। কৃষক বন্ধুরা জানেন তো, কৃষি জমিতে আমাদের সরকার সব খাজনা মুকুব করে দিয়েছে 1 বছর ধরে। 1 বছর ধরে কোনো খাজনা কিন্তু কৃষি জমিতে আপনাদের দিতে হবে না। গত 1 বছর ধরে কৃষি জমির সব খাজনা আমাদের সরকার মুকুব করে দিয়েছে। 2 হচ্ছে, জেনে রাখুন, কৃষি জমিতে যে মিউটেশন ফিস লাগে কৃষি জমির জন্য বিক্রি টিক্রি করতে গেলে, সেটাও কিন্তু আমরা মুকুব করে দিয়েছি। তাছাড়াও মনে রাখবেন, এমনি পরিবাররা অনেক সময় ছেলে মেয়ের নামে, বাবা কাকার নামে সম্পত্তি ট্রান্সফার করে, তাতে কিন্তু একটা মিউটেশন ফিস লাগতো, আমরা কিন্তু সেটাও উঠিয়ে দিয়েছি। আগে আপনারা জানতেন একটা সার্টিফিকেট অ্যাফিডেভিট করতে হতো, রেজিস্টার করতে হতো, গেজেটেড অফিসারের সই করতে হতো, এমএলএ এমপিদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হতো। এখন আমরা বলেছি নিজেই নিজেকে সার্টিফাই করবেন, অর্থাৎ কাউকে কোথাও যেতে হবে না। আমি শিডিউল কাস্ট, আমি নিজেই সার্টিফাই করছি। আমি আদিবাসী, আমি সার্টিফাই করছি। আমি এই ক্লাসে পড়ি, আমি নিজেই সার্টিফাই করছি। আমার বাবার নামেই, আমার মার নামেই, এর জন্য পায়ের জুতো খসাতে আর হয় না। এই কাজগুলো আমরা অনেক সহজ করে দিয়েছি। আগে তো সার্টিফিকেটই পেত না শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ভাই বোনেরা, ওবিসিরা। এখন আমরা বলে দিয়েছি 4 সপ্তাহের মধ্যে সার্টিফিকেট ক্লিয়ার করে দিতে হবে। আমি জানি একটা প্রবলেম, জেনুইন প্রবলেম আছে, সেই 1950 সালের আগে সব কাগজ দেখাতে হবে। এটা কেন্দ্রীয় আইন, এটা আমাদের আইন নয়, কিন্তু আমি বুঝি এটা কষ্টকর। যেমন এনআরসি করতে গেলেও, এনআরসি যে করেছে আসামে, যে দেখাতে পারেনি সব নাম্বার, 1950 সালের কাগজপত্র দেখাতে হবে। ধরুন আজকে আমি 2019 সাল, আমাকে যদি 100 বছর আগেকার কাগজপত্র আমায় দেখাতে বলে, তো কোথা থেকে দেখাবো? 70 বছর আগেকার কাগজপত্র দেখাতে বলে, কোথা থেকে দেখাবো? এটা একটা সামাজিক সমস্যা এবং আমরা নিশ্চয়ই কোনোদিন যদি সুযোগ পাই, এই সমস্যাটার দিকে আমরা অন্তত আমাদের যে মতামত, সেই মতামত আমরা দেব এবং আমরা বলবো নিশ্চয়ই এটাকে ভেবে দেখা উচিত, এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আমি আপনাদের বলি, এই বর্ধমান জেলায় অনেক কাজ হয়েছে, যেমন মাটি তীর্থও হয়েছে, তেমনি বর্ধমান জেলায় আপনারা জানেন কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। বর্ধমান জেলায়, মাইক শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি বসতে বলছি। আচ্ছা, বর্ধমান জেলায় আপনারা জানেন আমরা কালনা ও নদিয়ার শান্তিপুর, এই দুটোকে 1100 কোটি টাকার একটা ব্রিজ তৈরি করছি, যাতে কালনা এবং শান্তিপুর মাত্র 10-15 মিনিটের মধ্যে বা আর একটু সময় লাগবে আপনারা পৌঁছে যেতে পারেন। 1100 কোটি টাকার কাজ, এটা কিন্তু খুব বড় কাজ, এটা কিন্তু বর্তমানে আমরা করে দিচ্ছি। মনে রাখবেন, মনে রাখবেন, নিম্ন দামোদর অববাহিকা অঞ্চল, বন্যা হয়, ডিবিসির জল ছেড়ে দেয়, সেচের জলের প্রবলেম হয়, সেই জন্য আমরা আর একটা স্কিম নিয়েছি বর্ধমানের জন্য, প্রায় 3000 কোটি টাকার প্রজেক্ট। এইটা হয়ে গেলে 2-3 বছর লাগবে। আপনার এখানে বন্যা থেকে বেঁচে যাবেন, আপনার জল ডুববে না, আপনার চাষের ক্ষতি হবে না, আপনার সব
ব্রিজ থেকে শুরু করে সেতু মেরামতি হবে। এটা আমরা একটা লোয়ার দামোদর বেসিনে একটা স্কিম নিচ্ছি। আর একটা রাস্তা করা হচ্ছে, যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গকে প্যারালাল যুক্ত করবে। সেই রাস্তাটা শুরু হবে মিদনাপুর পূর্বে, দাসপুর থেকে, গোলাঘাট দাসপুরের নাম শুনেছেন, সেখান থেকে শুরু হবে। তারপরে জয়রামবাটি কামারপুকুর, যেখানে মা শারদার আশ্রম আছে, ওখান থেকে হয়ে রাস্তাটা বর্ধমান দিয়ে নতুন গ্রাম হয়ে তবে মোর গ্রামের দিকে যাবে। তাহলে এটা আরেকটা নতুন রাস্তা হবে, যেটা আপনার অল্টারনেটিভ রুট, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। আপনার প্রায় 3000 কোটি টাকা খরচ হবে। আপনারা মনে রাখবেন, আপনাদের এখানে রামজীবনপুর কেতুগ্রাম কাটোয়া রাস্তা চওড়া মজবুত করার কাজে কাটোয়া 1, কেতুগ্রাম 1, কেতুগ্রাম 2 ব্লকে 73 কোটি টাকা দেওয়া হয়েছে। মেমারি ভাতারে স্টেডিয়াম করার জন্য 7 কোটি 70 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ভাতার আউসগ্রাম উন্নয়ন করবার জন্য 60 কোটি টাকা দেওয়া হয়েছে। আর একটা ব্রিজ করা হচ্ছে, ওই আমার বাউল জয়দেব কেন্দুলি মেলা হয় ওখান থেকে একেবারে আউসগ্রাম পর্যন্ত আর একটা ব্রিজ আসছে বড়। সুতরাং বর্ধমান জেলাটা টোটালটাই কানেক্টেড হয়ে যাবে। এছাড়াও ধরুন এখানে 190টা মাল্টি জিম করা হয়েছে, 26টা মিনি ইন্ডোর স্টেডিয়াম করা হয়েছে, কালনাতে মাল্টি সুপার হাসপাতাল করা হয়েছে আরো 70 কোটি টাকা দিয়ে, 5টা নতুন সরকারি কলেজ করা হয়েছে, মঙ্গলকোট, কালনা, ভাতার, বোতাম, তেহট্ট, এগুলো সমস্ত করা হয়েছে। এছাড়াও আইটিআই করা হয়েছে 12টা। আইটিআই মানে ট্রেনিং দেওয়া হবে। আমি যখন ছোট ছিলাম মনে হতো একটা আইটিআইতে পড়ি, কিন্তু কি করে পড়বো, আমাদের কলকাতায় একটাই ছিল, ফলে আমরা চান্স পেতাম না। এখন দেখুন 300টা আইটিআই পলিটেকনিক কলেজ করে দিয়েছে আমাদের সরকার। 12টা নতুন আইটিআই কলেজ হয়েছে, পূর্বস্থলী 1, পূর্বস্থলী 2, ভাতার, মঙ্গলকোট, আউসগ্রাম 2, মন্তেশ্বর, গলসি 1, জামালপুর, কাটোয়া 1, কেতুগ্রাম 2, খণ্ডঘোষ, মেমারি 2, আরেকটি নতুন পলিটিক্যাল কলেজ করা হচ্ছে মেমারিতে 43 কোটি টাকা দিয়ে। সুতরাং এই যে কাজগুলো করা হয়েছে, যেমন এখানে নতুন কৃষি বিদ্যালয় দেওয়া হয়েছে বর্তমান কৃষিজ এলাকা বলে 22 কোটি টাকা খরচ করে। এখানে কাটোয়ায় আধুনিক প্রাণী হাসপাতাল করা হয়েছে, এখানেও 1 কোটি 65 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বর্ধমান মিউনিসিপ্যালিটিতে নতুন কৃষি ভবন করা হয়েছে, 20 কোটি টাকা দেওয়া হয়েছে। এই জেলায় মিষ্টি হাব করা হয়েছে। এই জেলার পাশেই পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে। এইখানে প্রায় 13টা বড় কোম্পানি কাজে নেমেছে, তাতে ইন্ডাস্ট্রিটাও বড় হচ্ছে। এছাড়াও প্রায় 22টা ক্লাস্টার তৈরি হয়েছে, যেটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের ক্লাস্টার, ছোট ছোট শিল্প। তারপরে এখানে তাঁতিরা কাজ করে বলে এখানে তাঁতিদের তাঁত সাথী দেওয়া হয়েছে, তাঁত সাথী যে তারা তাঁত বোনে সেটাও দেওয়া হয়েছে। এছাড়াও আপনার পাশে বীরভূম মনে রাখবেন, দেউচা পাঁচমি প্রজেক্ট হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় বিশ্ব বৃহত্তম, সেখানে 12,000 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। প্রায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। সুতরাং একদিকে বর্ধমান, একদিকে বীরভূম, একদিকে আসানসোল, পুরো এলাকা জুড়ে। তাছাড়াও আরেকটা কাজ হয়েছে, আমি যখন রেল মিনিস্টার ছিলাম ডানকুনি বর্ধমান 3rd লাইন করে দিয়েছিলাম, এবং ডানকুনি থেকে ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে, পুরো এলাকাটা জুড়ে ইন্ডাস্ট্রি হবে। ডানকুনি থেকে যাবে একেবারে পানাগড় থেকে দুর্গাপুরের ওই দিকটা হয়ে যাবে বরজোড়া হয়ে একেবারে চলে যাবে পুরুলিয়ার রঘুনাথপুর। এই এলাকাটা জুড়ে পুরো ডেডিকেটেড ফ্রেট করিডোর হবে। সুতরাং এখানে অনেক কাজ হবে। দেখুন, এই কথাগুলো আমি হয়তো আজকে নাও বললে পারতাম, কারণ ইলেকশনটা কিন্তু আমার নয়, ইলেকশনটা দিল্লির ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়। কোথায় কেন্দ্রীয় সরকার, মোদীবাবু বলবেন তিনি কি করেছেন 5 বছরে, একটাও বলছেন না তিনি কি করেছেন। তিনি বলছেন মমতা ব্যানার্জি কুছ নেই কিয়া। আর মমতা ব্যানার্জি কুছ নেই না করলে এই কাজগুলো এমনি আকাশ থেকে ভেসে এসছে? জিজ্ঞেস করুন কমরেডদের। মমতা ব্যানার্জি কিছু না করলে 2 টাকা কিলো চাল পায় কি করে মানুষ? যে চালটা 29 টাকা বাইরে দাম, আমি আপনাদের দিই 2 টাকা কিলো চাল। 9 কোটি লোকের মধ্যে 8.5 কোটি লোক পায়। তপশিলি ভাই বোনেরা পড়াশোনার জন্য পয়সা পায়, স্কলারশিপ শিক্ষাশ্রী 68 লক্ষ,
আদিবাসীরা পায়, সংখ্যালঘু ছেলে মেয়েরা 2,07,00,000 স্কলারশিপ। মমতা ব্যানার্জি না করলে এগুলো কোথা থেকে এত? জিজ্ঞেস করুন। সবুজ সাথী সাইকেল, 1 কোটি সাইকেল বিনা পয়সায়, মমতা ব্যানার্জি না করলে এগুলো কোথা থেকে হতো? মানুষ মারা গেলে, এমনকি কবর দিতে গেলেও 2000 টাকা করে দেয় কে? আমাদের সরকার দেয়। মনে রাখবেন, একটা বাচ্চা জন্মালে একটা ছোট্ট গাছ, যে গাছটা বাচ্চাটা বড় হবে, গাছটাও বড় হবে, তার প্রায় 2-3 লাখ টাকা দাম হবে, সেই গাছটাও মমতা ব্যানার্জি দেয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। লজ্জা করে না? জিজ্ঞেস করুন কৃষিদের জন্য কি করেছে, কৃষকদের জন্য? কমরেড, নির্বাচনের আগে মানুষকে মিথ্যে কথা বলেছে 2 একর জমিতে 6,000 টাকা দেবো, হাতি দেওয়া হবে। এতদিন করনি কেন? 5 বছর করনি কেন? যার হয় না 9তে, তার হয় না 90তে। আমরা তো করে দিয়েছি অলরেডি কৃষক বন্ধু স্কিম। 1 একর জমি যার আছে, বছরে 2 বার 2,500 করে 5,000 টাকা পাবে চাষ করার জন্য, এমনিতে গভর্নমেন্ট থেকে। অনেক কৃষক আছে, ক্ষেত মজদুর আছে, ভাগ চাষি আছে, প্রান্তিক চাষি আছে, কারো 4 কাঠা, কারো 6 কাঠা, কারো 8 কাঠা। তাহলে তারা কি পাবে না? তারাও পাবে। মিনিমাম 1,000 টাকা থেকে শুরু হবে, 5,000 টাকা রেশিওতে তাদেরও দেওয়া হবে। 2 হচ্ছে, আপনাদের যত কৃষি জমি আছে, শস্য ফলান, সব শস্য বীমা করে দিয়েছি। 900 কোটি টাকা খরচ করে আপনাদের প্রিমিয়াম আপনাদের দিতে হবে না, সব প্রিমিয়াম আমরা করে দিয়েছি, আমাদের সরকার করে দিয়েছে, যাতে কৃষক ভাই বোনেরা আমার ভালো করে চাষ করতে পারে। পোকা লেগে গেলে তাকে যেন কাঁদতে না হয়, আগুন লেগে গেলে তাকে যেন ভাবতে না হয়, বর্ষায় ডুবে গেলে তাকে যেন চিন্তা করতে না হয়। 100% করে দিয়েছি। তাছাড়াও কৃষক 18 বছর থেকে 60 বছরের মধ্যে কেউ মারা গেলে তার পরিবার, সে এমনি অসুখেই মারা যাক বা অন্যভাবেই মারা যাক, 2 লক্ষ টাকা করে সঙ্গে সঙ্গে তার পরিবার পাবে। এটাও আমরা করে দিয়েছি। আমরা মানুষের জন্য কাজগুলো করে দিয়েছি। মনে রাখবেন, 2 টাকা কিলো চাল, কৃষি বন্ধু স্কিম, সবুজ সাথী স্কিম, সবুজ স্কিম। এবার তাছাড়াও মেয়েরা একটা করে কার্ড পাবেন। আপনাদের কাছে চিঠি গেছে, ওইভাবে কার্ডটা করে নেবেন। 9 কোটির মধ্যে 7.5 কোটি মানুষ এটার আওতায় আসবেন। যারা যারা আওতায় আসবেন, মনে রাখবেন, তারা চিঠিগুলো পাবেন। এবং চিঠি পাওয়ার পরে কি হবে? আমরা পরিবারের যে মহিলা হেড, তার নামে একটা স্মার্ট কার্ড দেব, স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড। এই কার্ডটা কি? সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সায় চিকিৎসা করছে, তেমনি অনেক সময় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে হয়, সেই টাকাটা কোথায় পাবেন? সুতরাং প্রাইভেট হাসপাতালেও বছরে যাতে 5 লক্ষ টাকা আপনি চিকিৎসা করতে পারেন, তার জন্য সরকার বাড়ির মহিলাদের উপর, মহিলাদের একটা করে কার্ড দেবে 5 লক্ষ টাকা। তাতে আপনি বাড়ির ছেলে মেয়ে তাদের যেমন চিকিৎসা করাতে পারবেন, তেমনি যদি বিবাহিত হন, তার বাড়িতে বাবা মা থাকে, তার চিকিৎসাও করাতে পারবেন এই টাকার মধ্যে দিয়ে। এটা আমরা করে দিয়েছি। এটা আমাদের মানবিক প্রকল্প। এরকম কত প্রকল্প। আজকে আগে লোকে চিন্তা করতে আমার মেয়ের কি হবে, আরে মেয়েরা এখন কন্যাশ্রী, সব মেয়ে কন্যাশ্রী, সিলিং তুলে দিয়েছি। কন্যাশ্রী আমার গর্ব। ক্লাস 8 থেকে 1,000 টাকা করে স্কলারশিপ পায়, কলেজে পায়। 18 বছর বয়স হলে 25,000 টাকা পায়। তারপরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে, আর্টস পড়লে 2,000, সায়েন্স পড়লে 2,500, বিশ্ববিদ্যালয় পর্যন্ত করে দেওয়া হয়েছে। একটা কন্যাশ্রী মেয়ে বিয়ে করবে, ওই 25,000 টাকা ছাড়াও তার বিয়েতে পয়সা নেই। সে আবেদন করলে, যাদের 1,50,000 টাকা হবে বছরে, এরকম একটা ইনকাম আছে, তারা অ্যাপ্লাই করলে 25,000 টাকা পর্যন্ত রূপশ্রী স্কিমে বিয়েতেও টাকা পাবে। এটাও করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এরকম অনেক স্কিম করে দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষায় যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা অটো গাড়ি চালায়, এদেরও অনেক স্কিম আছে, এরাও পায়। আমার চাষিদের 65,000 কৃষক, তারা 750 টাকা করে পেনশন পেত। আমরা বাড়িয়ে ওটা 1 লক্ষ কৃষক করেছি, এবং 1 লক্ষ কৃষক 1,000 টাকা করে এখন পেনশন পাচ্ছে। আদিবাসীদের অনেকে পাচ্ছে, বিধবা ভাতা অনেকে পাচ্ছেন। আমার শিল্পী, কুশল শিল্পী, তারাও 2 লক্ষ টাকা করে পাচ্ছে। এই তারাও 10,000 টাকা করে মাসে পাচ্ছে, প্লাস তারা কাজ করছে। ICDS এর মাইনে বাড়িয়েছি, পয়সা নেই তা সত্ত্বেও ICDS করেছি, আশা করেছি, VIP করেছি, 100 দিনের কাজে যারা আছে বিভিন্ন কাজে তাদের করেছি, সিভিক করেছি, হোমগার্ড যতটা পেরেছি করেছি।
বাদ বাকি আবার যখন সুযোগ আসবে আমরা নিশ্চয়ই করব। কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের বয়স গভর্নমেন্টে যারা কাজ করে 60 বছর করে দিয়েছি, এবং যারা চাকরিতে অ্যাপ্লাই করবে আগে 33 বছর বয়স ছিল, এখন সাধারণের জন্য ওটা 40 বছর হয়ে গেছে, 43 হয়ে গেছে শিডিউল কাস্টের জন্য, ওবিসির জন্য, আর অন্যদের জন্য হয়েছে ট্রাইবালদের জন্য 45 বছর হয়েছে। আর ওবিসি রিজার্ভেশনের মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখবেন 98% ছেলে মেয়েরা আপনাদের ঢুকে গেছে, এবং সেখানে 1000 কোটি টাকা দিয়ে প্রায় 70,000 মাইনরিটি ছেলে মেয়েদের আমরা উচ্চ শিক্ষায় বিনা পয়সায় পড়াশোনা করে দিয়েছি, এবং তারা ভালো আছে, তারা ভালো করে পড়াশোনা করছে। আমি চাই আমার সব ভাই বোনেরা পড়াশোনা করুক, ভালো করে করুক। এটা তো আমরা আমাদের কথা বললাম। এবার নির্বাচনে ভোটটা কার? মোদীবাবু প্রধানমন্ত্রী ছিলেন, 5 বছর বিদেশে ঘুরে বেরিয়েছেন, হঠাৎ নির্বাচন এসে গেছে, আবার হিন্দু মুসলমান করতে শুরু করেছে, আবার সুশ্রুতি দিচ্ছে, আবার বলছে এনআরসি করব, সবাইকে তাড়িয়ে দেবো। আসামে আপনারা জানেন প্রায় 22 লক্ষ হিন্দু বাঙালি পরিবারগুলোকে বাদ দিয়ে দিয়েছে এই লিস্ট থেকে, এবং 20 লক্ষ মুসলিমকে বাদ দিয়ে দিয়েছে, কিছু বিহারিকেও বাদ দিয়ে দিয়েছে। আগে বলতো বাংলায় করব, আজকে দেখছি বক্তৃতা দিয়ে বলেছে সারা ভারতবর্ষে করব। তাহলে ভারতবর্ষটা কি হবে বুঝতে পারছেন? বর্তমানের যে ছেলে মেয়েটা রাজস্থানে কাজ করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে। আমার এখানে যে ছেলে মেয়েটা চাকরি করে আমি তো তাকে তাড়াতে পারবো না। বিহারে যে ছেলে মেয়েটা বাংলার চাকরি করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে। আসামে যে বাঙালিটা আছে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে। রাজস্থানে যে কাজ করে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে। মোদী বাবু আপনার সরকার ঘাড় ধাক্কা দেওয়ার সরকার, এনআরসির সরকার, মানুষকে মারার সরকার। আমরা এই সরকার মানি না। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি মানবিকতার জন্য, ধর্ম মানবিকতার জন্য। আমরা সবাই সব ধর্মকে ভালোবাসি। আমরা বলি ধর্ম যার যার আপনার, উৎসব সবার। আমি হিন্দু ধর্মে, দেখুন আমি তো নাম দিইনি, টাইটেলও দিইনি, পদবিও দিইনি। জন্মে থেকে দেখছি একটা পদবি আছে, একটা নাম আছে, একটা টাইটেল আছে, কিন্তু আমাদের কোনদিন আমাদের বাবা মা শেখায়নি যে তুমি ব্যানার্জি বলে তুমি আরেকজনকে গিয়ে ঘৃণা করবে। আমার বাবা মা কখনো আমায় শেখায়নি, বা টিচাররা, যে তোমরা ধর্মে ধর্মে আঘাত লাগাবে, ধর্মে ধর্মে আগুন লাগাবে না। বন্ধু না, আমি গর্ব করে বলি আমাকে তো মুসলমানরা কখনো বলে না দিদি আপনি কেন দুর্গাপুজোয় যান। এই মোদিরা বলে আমরা নাকি এখানে দুর্গাপুজো করতে দিই না। মা বোনেরা দুর্গাপুজো কেন হয় না? মা বোনেরা দুর্গাপুজো হয় কি হয় না বাংলায়? মা বোনেদের গলা কিন্তু খুব জোর, আমি জানি সংসার পুরো কন্ট্রোল করে। একটু জোরে বলুন মা বোনেরা, দুর্গাপুজো আপনাদের এখানে বাংলায় হয় কি হয় না? হয়। আমার মায়ের জন্য তো চাই, বলুন বোনেরা হয় কি হয় না? লক্ষ্মী পুজো হয় কি হয় না? সরস্বতী পুজো হয় কি হয় না? কালী পুজো হয় কি হয় না? ইতু পুজো হয় কি হয় না? পৌষ মেলা হয় কি হয় না? রাস মেলা হয় কি হয় না? দোলযাত্রা হয় কি হয় না? রমজান হয় কি হয় না? বড়দিন হয় কি হয় না? আমার আদিবাসীদের উৎসব হয় কি হয় না? আমার তপশিলীদের উৎসব হয় কি হয় না? এরা আসছে আর এসে বলছে মমতা জি তো আপকো দুর্গা পূজা भी नहीं करने देता है। হরিদাস, এদের মুখে একটা করে লোকপ্লাস্টার লাগিয়ে দিতে হবে। বাংলাকে জানেই না, চেনেই না। ওরা জানে না বাংলাটা একটু অন্য। আমরা বাংলার লোকেরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কেউ রক্ষাকালীর পুজো করে, তো কেউ চামুন্ডা করে। বলো তুমি নরেন্দ্র মোদী এতগুলো নাম বলতে পারবে না? তোমার সাইনবোর্ড পড়বে। কেউ রক্ষাকালী করে, তো কেউ চামুন্ডা কালী করে। কেউ ছিন্ন মস্তা করে, তো কেউ সিদ্ধেশ্বরী করে। কেউ সর্বমঙ্গলা করে, তো কেউ ভবতারিণী করে। কেউ ভুবনমোহিনী করে, তো কেউ মনমোহিনী করে। কেউ মহামায়া করে, তো কেউ মহাকালী করে। কেউ যৌনাকালী করে, তো কেউ সরদামা করে। কেউ বৈষ্ণু মাতা করে, তো কেউ সন্তোষী মাতা করে। কেউ জয় মাতা দি করে, তো কেউ বক্রেশ্বরী মা করে। কেউ নলাটেশ্বরী করে, তো কেউ সিদ্ধেশ্বরী করে।
কেউ কঙ্কালিতা করে তো কেউ কালীঘাটের কালী মন্দির করে, কেউ ভবতারিণী করে তো কেউ ভুবনমোহিনী করে, কেউ মা দুর্গা করে তো কেউ লক্ষ্মী করে, কেউ শিব করে তো কেউ গণপতি করে, কেউ শীতলা পুজো করে তো কেউ আবার ঋতু পুজো করে। মোদীবাবু জানেন কিছু বাংলার সংস্কৃতি জানেন? কখন নবান্ন হয়, নবান্ন কাকে বলে, ঋতু পুজো কাকে বলে জানেন কিছু? কোনোদিন জানবেন না, শুধু নোট বাতিল করতেই পারে। হঠাৎ করে কাজ নেই, কর্ম নেই, ঘুম থেকে উঠে দেখলো ঘরে পয়সা ছিল জমা, 5 টাকার নোট বাতিল, 10 টাকার নোট বাতিল, 100 টাকার নোট বাতিল, 500 টাকার নোট বাতিল, 1000 টাকার নোট বাতিল। তাই এবার ভোটে মোদিও বাতিল, মোদিও বাতিল, বিজেপিও বাতিল। খালি মিথ্যে কথা বলে। কোনোদিন বন্যা হয়েছে, খরা হয়েছে, এই যে এত মানুষকে খুন করে এখানে পাঠিয়ে দিয়েছে, কোনোদিন খবর নেই। আগেরবার বন্যায় আগের বার এত টাকা আমার ক্ষতি হলো, টাকা চাইলাম একটা পয়সা দিল না। আর তুমি তো এখান থেকে 40,000 50,000 কোটি টাকা তুলে নিয়ে যাও শুধু ইনকাম ট্যাক্সে। দাও কত? 7% দাও। কেন আমাদের টাকা তুলে নিয়ে যাবে? তুমি এখান থেকে টাকা তুলবে না, আমরা কোনো টাকা চাইবো না। একটা টাকা দেয় না, বসন্তের কোকিলের মতো ইলেকশন আসলে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, একদম ভোট হবে না। 365 দিন যারা থাকবে তারা ভোট পাবে। আর তুমি বসন্তের কোকিল কু কু করে ডাকো, দেখে কাকের বাড়িতে গিয়ে ডিম পড়ো যাও। তোমার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। কাজ নেই, কর্ম নেই, নেই কাজ তো খই ভাজ। শুধু কি করছে? টুক করে একটা মিছিল বার করছে, গদা বুঝু। মা দুর্গার হাতে অস্ত্র আছে কেন? মা দুর্গা অসুর বধ করেছিলেন, তাই তো? অশুভ শক্তিকে বধ করেছিলেন। এরা নিজেরাই অশুভ শক্তি, হাতে গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তলোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথায় ফেপটি বাজছে, টাকা দিয়ে বাইক কিনে দিচ্ছে, গুন্ডাদের টাকা দিচ্ছে, আর বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ঘুরে বলছে বাংলা আমরা নেব, আমরা নেব, আমরা নেব। তোরা চাই নিবি? সেই দিন সেটা কচ্ছপের গল্প আছে না? কচ্ছপটা বললো আমাকে পার করে দাও। কচ্ছপটা দুটো, একটা লাঠির মধ্যে দুটো কচ্ছপটাকে ঢোকাল। কচ্ছপটাকে সবাই গালাগালি দিচ্ছে নিচ থেকে। এবার কচ্ছপটা খুব রেগে গিয়ে বললো তোরা ছাই খা, বলে নিজেই পড়ে গেল। এরা বলছে তাই। আমি আপনাদের আবার বলি, আমাদের হিন্দু ধর্ম মহান ধর্ম। আমি নিজে, আমার বগলামুখী মা আছে, আমার মা তারা আছে, আমার কালী আছে, আমার দুর্গা পুজো আছে, সব আসলে সবার থাকে। আমি জহরথানেও যাই, আদিবাসীদের আমি কত ভালোবাসি। আমি প্রতিদিন মায়ের পুজো করি। অন্য জায়গায় সর্বমঙ্গলা বলি, এখানে একটু বগলামুখী মা বলি, কারণ সবটাই আমার জানা। আমি প্রতিদিনই পুজো করে বলি ওং লিং বগলামুখী নমো নমো, ওং লিং বগলামুখী মা নমো নমো, সর্বদুষ্টানাং বাচায় মুখং স্তম্ভ জিব্রা কিলয় কিলয় ভুক্তিং নাশং, ওং লিং বগলামুখী মা নমো নমো। মাকারি না বলে বললাম। আচ্ছা মাকারি একটু বলে দিই। কালী কালী মহা কালী, কালীকে কালো রাত্রিকে ধর্মাত্ম মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সদা নমস্তুতে, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা হিন্দু ধর্ম নই, তাই না? লক্ষ্মী পুজোর মন্ত্র জানে? ওং বিশ্বরূপাশ্রী ভাজ্যাশ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সরস্বতী পুজোর মন্ত্র জানেন? ওং ভদ্রকল্লই নম নিত্যং সরস্বত্যই নম নম, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্নানে বলবে। এই বছর হবে কম্পিটিশন, হবে কম্পিটিশন। সূর্যদেবের মন্ত্র জানেন? ওং নম জবাকুশং সংকর্ষং কশ্যপ্যাং মহাদুতিং ভন্তরিং সর্বপাপগণ প্রণতোস্মি দিবাকরং। আমি মোদির মন্ত্র জানবো কেন? আমার প্রয়োজন নেই। আমাদের যা মন্ত্র, আমাদের দেশের সাধু পুরুষরা লক্ষ লক্ষ বছর ধরে বেদ বেদান্ত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ, আমাদের রামায়ণ মহাভারত কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব ধর্মগ্রন্থ আমার প্রিয়। আমি হিন্দুদের প্রিয় যেমন মন্ত্র পড়ি। আমি দুর্গা পুজোয় গেলে আমাকে পাড়ার ক্লাবের ছেলেরা বলবে দিদি বক্তৃতা দিতে হবে না, একটু চণ্ডীপাঠ করে দিয়ে যান। আমি আবার যখন নিজের সময় প্রে করতে ডাকে মুসলিমরা আমায়,
মাসে ইফতার করতে যাই, কারণ হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে করি আমরা ইফতার। এবং সেখানে আমি গর্ব করে বলি, ইনশাআল্লাহ দোয়া করো সবাইকে। ওরাও বলে, সবার দোয়া চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বড়দিনে যাই, আমি চার্চ খুব ভালোবাসি, আমি মধ্যরাতে যাই, ওখানে যখন ওরা প্রে করে আমিও প্রে করি এবং বলি, মে গড ব্লেস অল অফ ইউ। আমি পাঞ্জাবি ধর্ম ভালোবাসি, আমি গুরুদ্বারায় যাই, বয় গুরুজি কা খালসা বয় গুরুজি কা ফতে, এ কথা আমি বলতে ভালোবাসি। কিন্তু আমি বিজেপির মতো ধর্ম বিশ্বাস করি না। গদা তলোয়ার, এক হাতে ডান্ডা, অন্য হাতে দাঙ্গার ঝান্ডা, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ, আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ, আমি বিশ্বাস করি গান্ধীজি, আমি বিশ্বাস করি নজরুল ইসলাম, আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর, আমি বিশ্বাস করি আমার সমস্ত বিরসা মুন্ডা থেকে শুরু করে আমার মা বোনেরা যে পুজো করে, আমার মা ভাই বোনেরা যে পুজো করে, আমি সেটা বিশ্বাস করি। আমি বিজেপির এই নতুন আমদানি করা ধর্ম, মনে রাখবেন, এই ধর্ম ভারতবর্ষের ধর্ম নয়। নিজের স্বার্থে ভোটে জেতার জন্য আর ভাগাভাগি করবার জন্য এটা পচা পচা শাকে পচা শামুকে পা দিলে পা কেটে যায়, জানেন তো? পচা শামুকের আমদানি, খবরদার গ্রহণ করবেন না। করেছেন কি ঠকেছেন মনে রাখবেন, পচা শামুকে পা দিলে পা কেটে যায়। ওই দিল্লি কা লাড্ডু জানেন তো, जो खाया वो भी पछताया और जो नहीं खाया वो भी पछताया। বিজেপির ধর্ম হচ্ছে ওই পস্তানো কা ধর্ম, একদম বিশ্বাস করবেন না। নিজেকে বিশ্বাস করবেন, অন্য কাউকে নয়। তাই আগামী দিন ভোট দিতে হবে জোড়াফুলকে। কেন মা? এখানে আমি শুনলাম যিনি বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন তিনি এসে দাঁড়িয়েছেন। দার্জিলিং এ কি জ্বালান জ্বালিয়েছে আপনারা জানেন তো? শান্ত দার্জিলিং কে অশান্তি করেছিল কে? শান্ত দার্জিলিং কে অশান্ত করেছে কে? দার্জিলিং এর মানুষ খুব ভালো, আমি আবার শান্তি ফিরিয়ে এনেছি। ছিল দার্জিলিং এর এমপি, পালিয়ে এলো, পালিয়ে এসে এখন বলছে আমাকে এখন দুর্গাপুরে ভোট দাও। কেন দেবে? কেন দেবে? মমতা সঙ্গমিত্রা বর্ধমানের মানুষ, চিরকাল এখানে থেকেছেন, নিজে ডাক্তার এবং প্রচন্ড খাটাখাটনি করেন, সবসময় পার্লামেন্টে দৌড়ে বেড়ায়। তিনি মাটির লোক, তিনি মাটির মানুষ, আমাদের প্রার্থী, তাকে ভোট দেবে না তো কি? বাংলাকে ভাগ করতে চেয়েছিল, তাকে ভোট দেবো? ওকে ভোট দিলে বাংলা ভাগ করে দেবে আবার? বিমল গুরুদের বড় বন্ধু, মনে রাখবেন, পাহাড়কে ভাগ করতে চেয়েছিল এই লোকটা, যে লোকটা আজকে আপনাদের এখানে ভোট চাইতে আসছে। দার্জিলিং থেকে পালিয়ে এসে ভাবছে বর্ধমানটাকে এবার আমি দখল করি। আমার শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি তুমি কদিন এসছো বাবা? আর শ্বশুর বাড়ির সাথে কি যায় আসে? রাজনীতির কি যায় আসে শ্বশুর বাড়ির সাথে? কোনো যায় আসে না। পাহাড়ে আগুন লাগিয়ে বাংলায় আগুন লাগানোর চেষ্টা করবে না। বর্তমানে আগুন লাগাতে দেব না, বাংলায় আগুন লাগাতে দেব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হক না পথের বাধা প্রস্তর শক্ত, জীবন দেবার জন্য তৈরি থাকবো, কিন্তু বিজেপিকে ক্ষমা করবো না। আপনারা ক্ষমা করবেন না, এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। ওনার সিম্বল আছে 3 নম্বরে, দেখুন আমি মিলিয়ে দিচ্ছি। জোড়ার ফুলে তৃণমূল কংগ্রেসের, মমতার সঙ্গমিত্রার সিম্বল হচ্ছে 3। 1, 2, 3, বিজেপিকে বিদায় দিন, স্বাধীনাধীন দিন, বিজেপিকে হারিয়ে দিন। আমার যৌবনের ভোট, আমার ছাত্র ভোট, আমার মা বোনেদের ভোট, আমার শ্রমিক কৃষকের ভোট, আমার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানের ভোট, আমার তপশিলি ভাই বোনেদের ভোট, আমার আদিবাসী ভাই বোনেদের ভোট চাই। কিন্তু তার কারণ কি জানেন? এটা 2000, এটা হচ্ছে 1426। বাংলায় কত সাল? 1426। শুভ নববর্ষ জানিয়ে বলি 1426, আর চাই 42-এ 42। কেন চাই? 42-এ 42 নিয়ে দিল্লিতে সরকার এবার আমরাই গড়ব, বাংলাই গড়বে, বাংলাই সবাইকে সাথে নিয়ে গড়বে। তাই মনে রাখবেন, আপনার একটা ভোট
খুব গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা ছেলে যদি একটা কাচের গ্লাস ভেঙে দেয়, মা মা নয় বকে, নয় আদর করে একটা কষিয়ে থাপ্পড় দেয়। আর বুড়ো খোকারা যদি দেশ ভেঙে দেয়, তাহলে কি দিতে হয় মা? কি দিতে হয়? মা বোনেরা বলুন। বাচ্চা নয় ভেঙে দিলে ভুল করে না জেনে, তাকে ভালোবেসে একটা থাপ্পড়ও দেন আপনারা, কখনো কখনো আবার মাথায় হাত বুলিয়েও দেন। আর বুড়ো খোকারা দেশ ভাঙলে কি করতে হয়? এই দেখান মায়েরা, দেখান কি করতে হয়। এই মা বোনেরা, কত বুদ্ধিমান আমার মা বোনেরা, বুঝতে পারছেন না? কি দিতে হয়? একদম কষিয়ে কষিয়ে একদম দিতে হয়। একটা করে ভোট, একটা করে কষিয়ে, একটা করে ভোট, একটা করে কষিয়ে। একটা নোটবন্দির বিরুদ্ধে একটা কষিয়ে ভোট, একটা মানুষ মারার বিরুদ্ধে একটা কষিয়ে ভোট, একটা কৃষক হত্যার বিরুদ্ধে একটা কষিয়ে ভোট। 15 লক্ষ ছেলে মেয়েদের 15 লক্ষ করে টাকা দেবে বলেছিল, সবাইকে দেয়নি, একটা করে ভোট। মনে রাখবেন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আপনার ভোট আপনি দিন, জোড়া ফুলে ভোট দিন। আর আগামী 29 এপ্রিল আসছে দিন, এই মাটিতে ভালো করে বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ফ্যাসিস্ট সরকারকে কবর দিন, কবর দিন, কবর দিন। আমি যাওয়ার আগে মা বোনদের একটু শঙ্খধ্বনি, মঙ্গলধ্বনি শুনবো, উলুধ্বনি, দেশের মানুষের জন্য। মা বোনেরা আমার, সবার মঙ্গল কামনা করে, আপনাদের নিজেদের পরিবারে, সব পরিবারে। সংখ্যালঘু ভাই বোনের একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, প্রে করুন। আর ভাইরা, মা বোনেরা যখন উলুধ্বনি দেয়, ভাইরা তখন কি করে? ভাইরা জোরে তালি দেয়, বোনদের সাথে খাপ খাইয়ে। মায়েরা দিচ্ছে উলু আর ভাইরা দিচ্ছে তালি। আর এইভাবে বিজেপিকে করবো মোড়া খালি, এটাই মাথায় রাখবেন। আগামী দিন 2019 বিজেপি ফিনিশ, আর 1426 42-এ 42। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর। আমার মা বোনেরা অনেক কষ্ট করে এসছেন, আপনাদের পায়ে পায়ে অনেক দূর থেকে, আপনাদের পাকে আমি প্রণাম জানাই। আমার ছোট ছোট ভাই বোনেরা অনেক দূর দূর থেকে কাজকর্ম সেরে এসছেন, অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, আনন্দ ধারা থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, বিআরপি থেকে শুরু করে, কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে, প্রাণী বন্ধু থেকে শুরু করে, কৃষি বন্ধু থেকে শুরু করে, সকলে ভালো